মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, ওনারা কিন্তু আপনার পাকিস্তান আন্দোলনে খুব বড় ক্রিটিক্যাল রোল প্লে করেছেন। কলকাতায় সোহরাওয়ার্দী সাহেব ছিলেন। তো যারা লম্বা সময় পাকিস্তান আন্দোলন করলেন, লাহোর রেজলিউশনের উপরে ভিত্তি করে 47-এ পাকিস্তান রাষ্ট্র হয়েছে, হবার পরে 2 বছরের মাথায় এমন কি ঘটলো যে ওই মানুষগুলো ওই দল থেকে বের হয়ে এসে নতুন দল করলেন, আওয়ামী মুসলিম লীগ করলেন 49-এর 23শে জুনে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন যে বেঙ্গল নিউক্লিয়াস হয়েছে সিরাজুল আলম খানের নেতৃত্বে 62 ঢাকা বিশ্ববিদ্যালয়, যারা তরুণদেরকে নতুন রাষ্ট্র তৈরি করা, বাংলাদেশকে নিয়ে নতুন যে ভাবনা সেটা তারা তৈরি করেছিলেন। 71-এ মুক্তির লড়াই হয়ে গেল, এবং যারা এই তরুণ মুক্তিযোদ্ধারা ছিলেন 72-এ এসেই সেই ছাত্রলীগ ভেঙে জাসদের জন্ম হয়ে গেল। ওয়াই? কেন? যারা একসাথে বসে লড়াই করেছেন তারা সাডেনলি আলাদা হয়ে গেলেন কেন? এবং শুধু আলাদা হয়ে যান নাই, শেখ মুজিবের সরকারকে আপনার প্রচন্ড রকম করে সশস্ত্রভাবে এই রাষ্ট্রকে, সরকারকে তারা চ্যালেঞ্জ করেছেন, এবং সকল ধরনের আপনার আর্মড স্ট্রাগল বলতে যা বোঝায় সিভিল ওয়ার টাইপ তারা করেছেন। কেন করলেন? থার্ড হচ্ছে 90 বড় ঘটনার সময় 3 জোটের যে রূপরেখা ছিল, সেই রূপরেখার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবার যে লড়াই ছিল, সবাই মিলে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করলেন, তারাই কেন আবার 91-র পরে 2-3 বছরের মাথায় নিজেরা আন্দোলনে সংঘাতে জড়িয়ে গেলেন? এই প্রশ্নগুলো যদি আমাদের কাছে পরিষ্কার না থাকে, তাহলে 24-কে ঘিরে দায় ও দরদের যে রাজনীতির প্রশ্ন আলোচিত হচ্ছে তরুণদের মাঝে, এখানে নর্থ সাউথের ছেলেমেয়েরা আছে, ফ্যাকাল্টি আছে, যারা হিস্টোরিক রোল প্লে করেছে এই মনসুন আপরাইজিং এ, তাদের এই বাংলাদেশ 2 গড়বার স্বপ্নটাও আবার ভ্যানিশ না হয়ে যায়। এটার জন্য তরুণদের জন্য এটা খুব বোঝা জরুরি। এই যে হিস্ট্রি কেন ইম্পর্টেন্ট, হিস্ট্রি কেন আমাদের, হিস্ট্রি হচ্ছে আমাদের মিরর, আমাদের আগের জেনারেশনের আয়নাটা হচ্ছে ইতিহাস। এবং ওই ইতিহাস দিয়ে আমাকে বারবার বোঝার চেষ্টা করতে হচ্ছে যে আমাদের পূর্বপুরুষরা বারবার কোন জায়গাতে হোঁচট খেয়েছেন, বারবার কোথায় ফেল করেছেন, বারবার এমন কি করেছেন যেটা না করলে পারতেন, এবং বারবার সেই জায়গাগুলো আমরা কেন মানছি না। এই জায়গাটাতেই হচ্ছে গণ অভ্যুত্থান যেটা হয়ে গেছে বাংলাদেশের ইতিহাস। শুধু না, বদরুদ্দিন ওমরকে কোট করলে বলতে হচ্ছে যে গত 100 বছরে, 19বিংশ শতাব্দীর সেই বঙ্গভঙ্গ থেকে যদি আপনি ধরেন, এই বাংলার মানুষের প্রথম যে রেনেসার জাগরণ, তারা রেনেসার কথা বলেছেন বাঙালির, সেই জায়গা থেকে শুরু করে এটা বারবার হয়েছে। এবং এই সকলগুলোর মধ্যে উনি যেহেতু অনেক প্রাজ্ঞ মানুষ, ওনার জীবদ্দশার কথা বলেছে যে সেই পাকিস্তান আমল থেকে শুরু করে অথবা ব্রিটিশ লেট 40s থেকে শুরু করে এত বড় জন অংশগ্রহণ নিয়ে কোনো গণ অভ্যুত্থান হয়নি, যেটা 2024-এ হয়ে গেছে। তাহলে 8 মাস পরে এসে নিয়ে যাই, উইনস্টন চার্চিল ছিল বিবিসির জরিপে যে the most brilliant prime ministers of British history all time বলা হচ্ছে, of all time। তো সেই চার্চিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে led the nation to victory, allied ফোর্সকে ইউনিফাই করা, ইভেন despite the cold war, সোভিয়েত ইউনিয়ন and the western bloc সবাইকে নিয়ে যুদ্ধে নিয়ে আসছে একসাথে, একটা লোকাল ফ্যাসিস্ট এবং নাৎসি বিরোধী যে অ্যালাইড ফোর্স করেছে। And he was so brilliant, leading the nation to victory, the whole of the allied force to victory। কিন্তু সেই উইনস্টন চার্চিল দেখেন যুদ্ধের পরে 45-এ নির্বাচনে হেরে গেল। লেবার পার্টি ক্লেমেন্ট অ্যাটলি ক্ষমতায় চলে আসলেন। Why? Is it the British people is so ungrateful? তারা আসলে চার্চিলের কন্ট্রিবিউশনকে ডিনাই করছে, মানছে না, অথবা মনে করছে যে না, what's wrong with it? এবং এটার মধ্য দিয়েই হচ্ছে বুঝতে হবে যে আমার 47-এর আকাঙ্ক্ষা, আমার 71-এর আকাঙ্ক্ষা, আমার 90-এর আকাঙ্ক্ষা, আমার 24-এর আকাঙ্ক্ষাগুলো বারবার কোথায় হোঁচট খাচ্ছে। যুদ্ধের সময়কার আকাঙ্ক্ষা এবং নেতৃত্বের ধরন, যুদ্ধের পরবর্তী আকাঙ্ক্ষা এবং নেতৃত্বের ধরনের মধ্যে তফাৎ থাকতে হবে। এই জন্য দেখবেন যে ব্রিটিশ ইকোনমিতে যখন মানে ইকোনমি নিয়ে কথা বলে যে জিডিপির গ্রোথ, ইনফ্লেশন, এইটা সেটা, ডেভেলপমেন্ট, এগুলোর কিন্তু ওয়ার টাইম গ্রোথ আছে, পিস টাইম গ্রোথ আছে। জিডিপি ডিউরিং দ্য ওয়ার টাইম আর ডিউরিং দ্য পিস টাইম, দেখবে তারা এটা বলে। কেন বলে? কারণ যুদ্ধের সময়কার একটা নিজস্ব ইকোনমি আছে। যুদ্ধের সময় দেখেন যে লন্ডন হ্যাজ বিন বম্বড আউট, ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস হয়ে গেছে, বাট এট দ্য সেম টাইম মিলিটারি স্যান্ডহার্স্ট লেড ইকোনমি কিন্তু ডেভেলপ করে ওই সময়। আপনি দেখবেন যে ডিসপাইট অল দ্য ইনফ্লেশন অফ দ্য লাস্ট 20-25 ইয়ার্স, 2007-8 লেমন ব্রাদার্সের কলাপসের পরেই আপনি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স দেখেন আমেরিকাতে, had a huge flow of GDP of the, কারণ সে আফগানিস্তানে যুদ্ধ করছে, ইরাকে যুদ্ধ করছে, আপনার পেন্টাগন প্ল্যান করে 9/11-এর আগে 8-10টা মুসলিম কান্ট্রি বোমবার্ড করে একদম বুলডোজ করে দেবে প্ল্যান করেছে। সো দেখেন এই যে ওয়ার টাইম এবং পিস টাইমের ইকোনমির যে গ্রোথ, অ্যান্ড ইট কাভার্স উইথ দ্য লিডারশিপ অ্যাজ ওয়েল।
এইখানে হচ্ছে চার্চিলের ফেইলিয়ার। He was a brilliant leader leading the nation through the war into victory, yet failed to deliver how to rebuild the country afterwards. That was his failure. সে কোনো visionary প্ল্যান দিতে পারে নাই, জাতিকে কোনো আকাঙ্ক্ষা, কোনো গল্প বলতে পারে নাই, স্বপ্ন বলতে পারে নাই, যেই স্বপ্ন দিয়ে যুদ্ধের পরে এই দেশটাকে গড়া যাবে, তৈরি করা যাবে। কারণ যুদ্ধ কি করেছে? সবাইকে গরিব করে দিয়েছে। একটা যুদ্ধ কি করে? একটা সচ্ছল মানুষকে, তার আর্টিজান, তার ক্রাফট, তার বিজনেস, তার স্কিল সবগুলোকে সে খেয়ে ফেলে। এখানে জিল্লুর ভাই ছিলেন ইকোনমিক্সের যে প্রফেসর, ওনারা এটা আরো ভালো এক্সপ্লেইন করতে পারবেন। তো আমারটা দোকানটা ধ্বংস হয়ে গেছে, এই ধ্বংসটা যেন না হয় এইটার কাজ চার্চিল করেছে। তাতে কি? কাউকে আমি খাবো কি? তাহলে দেখেন 24-এর গণ অভ্যুত্থান দেখবেন যে তরুণদের এবং যুবকদের এবং মুরব্বীদের জেনারেশনের গ্যাপের চিন্তা, ভাষা, শব্দ, আকাঙ্ক্ষা কিভাবে বদলে দিয়েছে। আপনাদের চোখে হয়তো কদিন আগে একটা পলিটিক্যাল জরিপ করেছি কিনা, চোখে দেখবেন যে ব্রেইন ইনোভেশন মিলে একটা জরিপ করেছে যে কালকে ভোট হলে কাকে ভোট দেবেন আপনারা। সেখানে বিভিন্ন দলের ব্যাপারে একটা ফ্র্যাকশন পার্সেন্টেজ বলেছে 16, 11, এরকম 5, 7। 61% বলেছে yet to decide। পৃথিবীতে যেখানে ডেমোক্রেসির চর্চা হয়, আপনি কোথাও দেখবেন না 10, 15, 20%-এর উপর সুইং থাকে। তাহলে চিন্তা করে দেখেন 24-এর গণ অভ্যুত্থান আমার আকাঙ্ক্ষাকে কিভাবে রিফ্লেক্ট করছে, যে এখানকার সার্টেনলি জরিপকে বলছি না দিস ইজ সলিড এক্সক্লুসিভ, তার কোনো ডেটা ম্যানিপুলেশন নাই, অথবা ভুল নাই, অথবা এরর পার্সেন্টেজ নাই, সব আছে। ডিসপাইট অল দিস বলছি যে 61% সুইং যারা এখনো yet to decide, এরা কারা? এরাই হচ্ছে আমার পপুলেশনের ওই 65% যার বয়স 35-40-এর নিচে and never voted, যারা কখনো ভোট দেয় নাই। তারা আই হেট পলিটিক্স জেনারেশনের ছিল, yet became political through the uprising। তার আকাঙ্ক্ষা এবং আমার 71-এর আকাঙ্ক্ষা, ব্যবসা, চেতনা, এটা একরকম না। এর মানে এটা না সে 71-কে অস্বীকার করছে, এর মানে এটা না সে 40-এর দশকে পাকিস্তান আন্দোলন, 47-এর রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে অস্বীকার করছে, এর মানে এটা না গত শতাব্দীতে আমার যে পূর্বপুরুষের যে আন্দোলন, লড়াই ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, নবাব সলিমুল্লাহর অবদানকে অস্বীকার করছে। এটার মানে হচ্ছে এইটা যে সে একটা নতুন আকাঙ্ক্ষার জায়গা থেকে বাংলাদেশকে দেখতে চাচ্ছে, যে আকাঙ্ক্ষাটার ভাষা সে পলিটিক্যাল লিডারশিপের কাছ থেকে শুনতে পাচ্ছে না স্যাডলি। এবং এটাই হচ্ছে জেনারেশনাল গ্যাপ তৈরি করছে ভাষায়, আকাঙ্ক্ষায়, লিডারশিপের স্বপ্নে। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে তরুণদের যে বাংলাদেশ দুই গড়বার আকাঙ্ক্ষা, দায় ও দরদের রাজনীতির কথা বলছে। এই জন্য দেখেন হোয়াট এ ডিফারেন্স অফ ল্যাঙ্গুয়েজ। আপনি দেখেন আমাদের ছেলেমেয়েরা, এই তরুণের রেভলিউশনারিজরা দেয়ালে দেয়ালে লিখেছে। আমি যেহেতু পলিটিক্যাল কারণে সারা বাংলাদেশে যাই, সারা দেশ সফর করি, আমি আই রিড দ্য ওয়াল রাইটিংস ভেরি ক্লোজলি। আমি কোথাও একটা ওয়াল রাইটিং দেখি নাই যে অবিলম্বে নির্বাচন দেন। আপনারা যদি দ্বিমত করে থাকেন দয়া করে একটা ছবি তুলে আমাকে পাঠাবেন, সাংবাদিক ভাইরা আছে। এর মানে কি তরুণরা নির্বাচন চায় না, তারা ভোট চায় না, তারা গণতন্ত্র চায় না? মানে তা না। তাহলে তরুণদেরকে বুঝতে হবে সে যে মুগ্ধের আর আবু সাইদের রক্ত দিয়ে যে কোটি কোটি দেয়াল লিখন লিখেছে, সেটা যদি আমরা পড়তে না পাই, তাহলে ওই আকাঙ্ক্ষাগুলো আবার 71-এর মতো আমাকে ফেল করাবে, 90-এর মতো ফেল করাবে, 47-এর মতো ফেল করাবে। তাহলে ওই আকাঙ্ক্ষাটাই হচ্ছে বাংলাদেশ দুইয়ের আকাঙ্ক্ষা। সে আকাঙ্ক্ষাটা কি? বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। তুমি যতবার ফেরাউন হয়ে আসবা, আমরা ততবার মুসা হয়ে জন্ম নেব। তুমি বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ চাই, নতুন বাংলাদেশ চাই, বাংলাদেশ দুই চাই। আমি গারদের বাংলাদেশ চাই না, আমি আমার মস্তিষ্ক হেলমেট দিয়ে বন্ধ রাখতে চাই না। পুলিশকে বুঝাইছে, পুলিশ গুলি করছে না, হেলমেট পরে পরে আমাদের উপরে গুলি করছে না। হেলমেট বাহিনী একটা ছিল সরকারের, তো সে কি বলছে যে আমার মগজকে আমি হেলমেটে বন্দুক দেই নাই, এটা ছাত্রছাত্রীরা লিখেছে। ওয়াই? তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা যারা রাজনীতি করছি, রাজনৈতিক দল, আমাদের আকাঙ্ক্ষার একটা জায়গা যেমন আছে, রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সবচেয়ে বড় দায় হচ্ছে এই ফিউচার জেনারেশনের ভাষা বোঝা, তার ব্যাকরণ বোঝা, তার স্বপ্নটাকে বোঝা, তার আকাঙ্ক্ষাটাকে বোঝা। একটা গল্প বলে শেষ করে দেই, সে আকাঙ্ক্ষাটার জায়গা দেখেন। চায়নাতে একটা প্রবাদের মতো একটা গল্প আছে। একটা ভ্যালি ছিল, যে ভ্যালির চারপাশে হচ্ছে পাহাড়, এবং সেখানে সূর্যের আলো আসতো না। সূর্যের আলো না আসার কারণে যেটা হয়েছে, সেখানে কোনো ফসল জন্মাতো না, সেখানে পানি ছিল না, পানি হতো না, সেখানে সবুজ ছিল না। প্রতি জেনারেশনের সবচেয়ে ব্রাইটেস্ট যুবকরা সেই গ্রাম ছেড়ে মাইগ্রেট করে চলে যেত টাউনে। And the old man of the tribe came about a great idea যে how to keep them here in the village, in the valley, কিভাবে তাদেরকে রাখবো। তিনি সবাইকে ডাকলেন, তাকে বললেন যে আমরা সবাই মিলে পাহাড়টা ডিগ আউট করার চেষ্টা করি না কেন,
and everybody had the eyebrows. ভ্রুকুচকায় ফেললেন যে একটা পাথরের পাহাড়, আমরা এটা মিলে বিশাল এই পাহাড় চারপাশে আমরা কিভাবে ডেগ আউট করবো। উনি বললেন তুমি যদি না করো, তোমরা যদি এগ্রি না করো, আমি শুরু করবো। এবং উনি পাহাড়টা খনন করা শুরু করলেন এবং লিখে দিলেন যে জেনারেশন আফটার মি অ্যান্ড দ্য জেনারেশন আফটার দ্যাট অ্যান্ড দ্য জেনারেশন টু ফলো, এভরি ওয়ান অফ ইউ মাস্ট কন্টিনিউ ডিগিং দ্য মাউন্টেন অফ স্টোনস। এবং তারা খনন করেছেন। খনন করতে করতে 3, 4, 5, 6, 7 জেনারেশনের পরে সত্যি ওই পাথরের পাহাড়টাকে খনন করে ফ্ল্যাট আউট করে ফেলছেন। And then the sun started to came into shine in the valley to make it evergreen. স্বপ্নটা হচ্ছে এইরকম। অতএব আমাদের আজকের বাংলাদেশ 2-এর আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে বাংলাদেশ নামক এই জমিনটাকে বারবার খনন করতে হবে। আজাদির লড়াইটাকে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমাদেরকে কাল্টিভেট করতে হবে উইদিন আওয়ারসেলভস, থ্রু দ্য সোসাইটি অ্যান্ড ফ্রম এভরি স্পেকট্রামস অফ দ্য লাইফ। তাহলে